আজকে আমরা যে টপিকটা দেখি এটা হচ্ছে অসিলেটর। এটা আমাদের সিলেবাসের লাস্ট টপিক, ঠিক আছে? তো অসিলেটর আমরা যখন পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়েছিলাম যে তখন জানি যে ফিডব্যাকের একটা ইস্যু ছিল। তো ফিডব্যাক, সরি, পাওয়ার অ্যাম্পলিফায়ার ফিডব্যাক অ্যাম্পলিফায়ার পড়েছিলাম। তো ফিডব্যাকের ইস্যুতে ওখানে বলেছিলাম যে ফিডব্যাক দুই রকম, পজিটিভ এবং নেগেটিভ দুই রকম হতে পারে। এবং আমরা বলেছিলাম যে অসিলেটরে কি টাইপের ফিডব্যাক ইউজ করা হয়। তো আজকে আমরা বেসিক্যালি অসিলেটর সার্কিট কিভাবে কি কাজ করে এটা দেখবো। ঠিক আছে? তা অসিলেটর সার্কিটের কাজ কি? আমরা জানি যে ইলেকট্রনিকে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন রকম সিগন্যাল প্রয়োজন পড়ে। সাপোজ আমরা যেমন সাইন ওয়েভের সিগন্যাল ইউজ করি, যেটা সিগন্যালের জেনারেটর থেকে আমরা পাই, অথবা স্কোয়ার ওয়েভ প্রয়োজন পড়তে পারে। ইভেন বিভিন্ন সার্কিটে আমাদের ক্লকের প্রয়োজন পড়ে। তো আমরা এই টাইপের যে সিগন্যাল বা ক্লক এগুলো কিভাবে জেনারেট করতে পারি সেটাই বেসিক্যালি অসিলেটর টপিকের সাথে রিলেটেড। তা অসিলেটর সার্কিটকে যদি আমরা তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমাদের তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি অসিলেটর, যেগুলি লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করে। অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, যেটা আমাদের অডিওর যে রেঞ্জ 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ রেঞ্জের সিগন্যাল জেনারেট করে। আর আরএফ অসিলেটর, যেটা বেসিক্যালি রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর বলে, এটা 100 কিলোহার্টজ থেকে 100 গিগাহার্টজ পর্যন্ত সিগন্যাল জেনারেট করতে পারবে। তা আমরা এখানে কিছু বেসিক অসিলেটর সার্কিট দেখব, এবং এটার ডিজাইন প্রসিডিউর এবং ওটার ক্যালকুলেশন কি সেগুলোই আমাদের আসলে এখানকার মেইন পার্ট এই টপিকে। তো অসিলেটর বেসিক্যালি কিভাবে কাজ করে তার প্রিন্সিপাল থেকে সেটা ফার্স্টে তাহলে আমরা দেখে নেই। তবে তার আগে আরেকটা জিনিস বলে দিই যে ওই অসিলেটরে মেকানিজম বা ইয়ে তো অনেক টাইপের হতে পারে, যেমন সেটা লিনিয়ার হারমোনিক অসিলেটর হতে পারে যদি তার ইলেকট্রনিক তৈরি করার পার্টের উপর ডিপেন্ড করে, আরেকটা হতে নন লিনিয়ার অথবা রিল্যাক্সেশন অসিলেটরও হতে পারে, ঠিক আছে? তা নর্মালি আমাকে বলো যে যদি আমরা অসিলেটর এরকম সিগন্যাল জেনারেটর বলি, তা আমরা ওখানে কি কোনো বেসিক্যালি ইনপুট দিব? আমরা যদি একটা সাইন ওয়েভ তৈরি করতে চাই তাহলে আমরা কি ইনপুটে সাইন ওয়েভ দিয়ে দেন অন্য একটা সাইন ওয়েভ তৈরি করবো, এরকম কিছু? না স্যার। আচ্ছা, তার মানে আমাদের এই টাইপের অসিলেটরে বেসিক্যালি কোনো ইনপুট সিগন্যাল মানে এসি সিগন্যালকে আমরা এভাবে ডাইরেক্টলি ইনপুট হিসেবে দিব না। হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে সিগন্যাল তৈরি করতে গেলে আমরা যদি ওখানে অ্যাম্পলিফায়ার বা এরকম কিছু ইউজ করি তাহলে আমাদের ওখানে বায়াসিং বা এরকম কিছু ইউজ করতে হবে। তো প্রিন্সিপাল তো হচ্ছে এরকম যে আমরা এরকম একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের প্রিন্সিপাল অলরেডি জানি যে যদি আমরা এখানে সোর্স অ্যাপ্লাই করি তো সে একটা ইনপুট সিগন্যাল জেনারেট করে কি হবে, ফিডব্যাক যে সিগন্যাল আসে তার সাথে হয় যোগ অথবা বিয়োগ দুইটাই করতে পারে। আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের প্রিন্সিপালতে দিয়ে রেখেছি এখানে, যেটা সাপোজ বিয়োগ করে আমরা এরকম নেট একটা সিগন্যাল জেনারেট করে নিতাম, দেন এটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার থেকে অ্যাম্পলিফাই করে আউটপুট সিগন্যাল পেতাম, এবং এই আউটপুট সিগন্যাল থেকে আবার ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে এনে ইনপুটের সাথে যোগ বিয়োগ করা হতো। এটা ছিল বেসিক্যালি একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের প্রিন্সিপাল, ঠিক আছে? তো আমরা এখানে ইকুয়েশন গুলো লিখে দিয়েছি যে ওকে তাহলে আউটপুট সিগন্যাল কি, এই যে ইনপুট সিগন্যাল তার সাথে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন। ফিডব্যাক নেটওয়ার্ক থেকে যে আমরা এখানে ফিডব্যাক সিগন্যাল পাচ্ছি, এই জিনিসটা কি? ওকে, ফিডব্যাক সিগন্যাল হচ্ছে যেটা আউটপুট থেকে আসছে তাহলে বিটা ইনটু আউটপুট, অথবা এই প্রথম ইকুয়েশনটার হেল্প নিয়ে আমরা এইভাবেও বলতে পারি, এটা আমরা অলরেডি জানি। এখন সো ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে তাহলে কি করা হচ্ছে, সরি ভুল বলছি, অসিলেটরে কি করা হচ্ছে? অসিলেটরে যেহেতু আমরা কোনো ডাইরেক্টলি ইনপুট দিব না, তাহলে আমরা ইনপুট সিগন্যাল দ্যাট মিন্স সোর্স সিগন্যালটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। সোর্সটাকে বাদ দিয়ে দিলে যেটা ফিডব্যাক আসছিল সেটাকেই এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে ইনপুট সিগন্যাল হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এজ এ রেজাল্ট কি হচ্ছে যে আমি তো কোনো ইনপুট দিচ্ছি না, তাহলে কি হবে? তাহলে এখানে যে থার্মাল নয়েজ ভোল্টেজ বলে একটা জিনিস আছে, সেই সিগন্যালটার জন্য এখানে অল্প কিছু সিগন্যাল থাকবে। তো এই যে থার্মাল নয়েজ ভোল্টেজ বলছি সেটাকে বারবার সে একবার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার একবার ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে মাল্টিপ্লাই হতে হতে পার্টিকুলার একটা সময় আমরা এখান থেকে আউটপুট পাবো। তাহলে খেয়াল করে দেখো যে এখানে রিলেশনটা কি হচ্ছে, তুমি যে আউটপুট ইনপুটটা দিচ্ছি দ্যাট মিনস লিনিয়ার অ্যাম্পলিফায়ারের, সেটাকে আমরা এই এ টাইম দ্যাট মিনস ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের যে গেইন সেটাকে মাল্টিপ্লাই করে আমি আউটপুট পাচ্ছি। এই আউটপুটটা আবার বিটা টাইমস হয়ে ফিডব্যাক সিগন্যাল হচ্ছে, যে ফিডব্যাক সিগন্যালটাই আমি আবার এই পরবর্তী যে লিনিয়ার অ্যাম্পলিফায়ার আছে এই লিনিয়ার অ্যাম্পলিফায়ারে আবার ইনপুট হিসেবে দিচ্ছি। সো এইভাবে এটা একটা লুপ আকারে দ্যাট মিনস এদিক দিয়ে ফরওয়ার্ড আর এদিক দিয়ে ব্যাকওয়ার্ড এভাবে একটা সার্কুলার লুপ আকারে ঘুরতে থাকবে। সো এই অ্যাম্পলিফায়ারের যে গেইন হবে সেটাকে আমরা বলি এই জন্য লুপ গেইন। যেহেতু যে সিগন্যালটাকে আমি ইনপুটে অ্যাপ্লাই করছি
আর ফাইনালি যেটা পাচ্ছি ওটার একটা অংশ আবার আবার ওইটাকে ইনপুট আনছি, তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে এক্স আই এর একটা ভ্যালু ছিল আর এক্স এফ এর একটা ভ্যালু ছিল। তো এক্স এফ এর ভ্যালুটাকে আমরা ফাইনালি যেটা বলছিলাম সেটা ছিল বেসিক্যালি ওই বিটা এ ইন্টু এক্স আই। সো এইটাই আর এই এক্স আই বেসিক্যালি পার্টিকুলার সিগন্যাল মানে সিস্টেমের জন্য সেম। সো এইখান থেকে আমরা বের করতে পারি যে লুপ গেইন ইজ ইকুয়াল টু বিটা এ। সো আমরা যদি এরকম একটা কনফিগারেশন ডিজাইন করতে পারি এবং এখানে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের জন্য যে কোনো অ্যাক্টিভ ডিভাইস যেমন বিজিটি ওপিএম এগুলো ইউজ করি, আর ফিডব্যাক নেটওয়ার্কে আমরা এরকম জানি যেমন আর সি বা আর এল এরকম কম্পোনেন্ট ইউজ করি, তাহলে এটা বেসিক্যালি একটা অসিলেটরের মতো কাজ করবে। এটা হচ্ছে অসিলেটরের সার্কিটের কন্ডিশনটা কি। এখন এই যে অসিলেশন হবে এই হওয়ার একটা কন্ডিশন আছে, সেটা এই বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে। বার্কহাউসেন হচ্ছে একজন জার্মান সায়েন্টিস্ট। উনি বেসিক্যালি দেখেছিল যে কোন একটা সার্কিটে অসিলেশন হওয়ার জন্য একটা কন্ডিশন লাগবে, সেই কন্ডিশনটা ওকেই আমরা বার্কহাউসেন কন্ডিশন বলি বা ক্রাইটেরিয়া বলি। ক্রাইটেরিয়াটা কি? এই যে আমরা লুপ গেইন বলছিলাম বিটা এবং ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার মাল্টিপ্লিকেশন, এই লুপ গেইনের ম্যাগনিটিউড যেটা হবে সেটা অবশ্যই আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল ইউনিটি, দ্যাট মিনস 1 হতে হবে। তার মানে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক নেটওয়ার্কের গুণফল যদি 1 হয় বা 1 এর থেকে সাপোজ কিছু তো বেশি হয় এবং সেটা থাকতে হবে, এবং ইন দ্য মিন টাইম এই লুপ গেইন এর একটা অ্যাঙ্গেল থাকবে, দ্যাট মিনস এর একটা ফেজ অ্যাঙ্গেল আছে, সেই ফেজ অ্যাঙ্গেলটা 0 হতে হবে। দ্যাট মিনস তুমি ইনপুটে যে সিগন্যালটা এখান থেকে লুপ হিসেবে যাচ্ছে সেটা যে আউটপুট হবে এদের মধ্যে কোনো ফেজ শিফট থাকতে পারবে না। তার মানে ইনপুট সিগন্যালটা আর এই যে ফিডব্যাক করে যে সিগন্যালটা আছে এদের মধ্যে কোনো ফেজ শিফট থাকতে পারবে না। এই দুইটা কন্ডিশন যদি ফুলফিল করতে পারি তখনই আউটপুটে আমরা ওই রকম অসিলেটিং সিগন্যাল পাবো, সেটা স্কোয়ার সাইন ওয়েভ যে কোনো টাইপেরই হতে পারে। সো এটা হচ্ছে অসিলেশন হওয়ার কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলছি। ওকে, তাহলে এটা ছিল ক্রাইটেরিয়া। আর একটু আগে যেটা বলছিলাম যে কেন থার্মাল নয়েজ ভোল্টেজ বা এটা কি, যেহেতু এই টাইপের সার্কিটে আমরা কোনো ইনপুট দিচ্ছি না, তাহলে কিভাবে এখানে অসিলেশন স্টার্ট হচ্ছে। তা আমরা জানি যে আমরা বলেছি যে এমনি আমাদের এনভায়রনমেন্টে অনেক টাইপের সিগন্যাল থাকে যেটা নয়েজের মতো কাজ করে। আর এছাড়াও আমরা যে টাইপের ওয়্যার বা যেখানে এলিমেন্ট করি আমরা জানি প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে। কারণ এগুলো যেটা ম্যাটেরিয়াল, যেগুলো ম্যাটেরিয়ালের তৈরি সেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। তাহলে রুমের টেম্পারেচারে ইলেকট্রন গুলি কোন একটা পার্টিকুলার ওয়্যার জুড়ে চিন্তা করো বা কোনো একটা এলিমেন্ট চিন্তা করো, এখানে যেমন অনেক ফ্রি ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রন গুলি অসিলেটিং করতে থাকে, দ্যাট মিন্স ভাইব্রেট করতে থাকে। তো এই ভাইব্রেশনের জন্য এক একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের কলিশন হয় এবং এখানে আমরা কিছুটা ভোল্টেজ তৈরি হয়েছে। তো এই জন্য দেখবো যে কোনো একটা ওয়্যার নিলে ওয়্যারের মধ্যে যদি আমরা দুই টার্মিনালে ভোল্টেজ মেজার করি আমরা দেখবো যে কোনো সোর্স নাই, কিছু নাই, বাট আউটপুটটা জিরো না, মাইক্রোভোল্ট বা মিলিভোল্ট রেঞ্জে হলেও আমরা কিছু সিগন্যাল পাই। সো এই সিগন্যালটাকে আমরা বলছি বেসিক্যালি থার্মাল নয়েজ ভোল্টেজ। এই সিগন্যালটাই যেহেতু এখানে বারবার একবার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এবং একবার ফিডব্যাক নেটওয়ার্ক দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে এবং এদের গেইনটা যেহেতু গ্রেটার দেন ইকুয়াল 1, সো এরকম বারবার যদি 1 এর থেকে বেশি কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে থাকো তাহলে আলটিমেটলি আমরা একটা সময় গিয়ে এখানে আউটপুটে যখন প্রথমে থাকবে কোনো সিগন্যাল থাকবে না এরকম নয়েজ, আস্তে আস্তে এক সময় গিয়ে আমরা এরকম অসিলেশন পাবো। সো এটার মাধ্যমে আমরা এই টাইপের অসিলেটর সার্কিটে ফাইনালি যে এই ইনপুট সিগন্যাল বা কোনো কিছু না অ্যাপ্লাই করে থার্মাল নয়েজ ভোল্টেজ লুপ গেইন দ্বারা মাল্টিপল টাইম মাল্টিপ্লিকেশন হওয়ার পরে ফাইনালি আমরা গিয়ে একটা এরকম অসিলেশন পাই। সো এই কারণেই কোনো ইনপুট না দেওয়া সত্ত্বেও আমরা অসিলেটর সার্কিটে আউটপুটে এরকম অসিলেটিং এসি সিগন্যাল পাই। বুঝতে পেরেছি এটা? তো এখানে কথাগুলি লেখা আছে, জাস্ট এইটুক জানলেই হবে, তোমরা এই কথাগুলি আরেকবার ভালো করে পড়ে নিও। তা আমাদের এখানে থিওরিটিক্যাল বলতে গেলে এই দুই পেজে ডেফিনেশন, আর এরপরে যে আছে এখানে আমরা বেসিক্যালি আর 5টা সার্কিট আছে অসিলেটর চ্যাপ্টারে। আমাদের 5টা সার্কিটের আউটপুট ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের যে ইকুয়েশন সেটা ডেরিভেশন শিখতে হবে। আমি ওইটা বলে দিয়েছি 5টা সার্কিটের ডেরিভেশন কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব, অসিলেটিং ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সি সিগন্যালটা জেনারেট করবে সেই সিগন্যালটা ফ্রিকোয়েন্সি কত সেটা বের করার জন্য ইকুয়েশন বের করতে হবে, এবং
আরেকটা ওয়ে আমরা দেখবো, সেটা হচ্ছে যে ওকে, তো আমাকে যদি এরকম কোনো প্রবলেম বলা হয় যে সাপোজ এমন একটা অসিলেটর ডিজাইন করো যেখানে যে সিগন্যালটা জেনারেট করবে তার ফ্রিকোয়েন্সি এত কিলোহার্টজ, সো আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেই প্রসিডিউরটাকে শিখতে হবে। সো আমাদের এইখানে প্রত্যেকটা সার্কিটের জন্য, এই 5 টাইপের সার্কিটের জন্য 2 টাইপের জিনিস আমরা শিখবো, একটা হচ্ছে তার ডেরিভেশন আর একটা তার ডিজাইন। ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে, আমরা অলরেডি তোমরা ল্যাবগুলোতে এটা দেখেছো, সেটা হচ্ছে ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। একে আরো অনেকগুলি নামে বলা হয়, যেমন স্টেবল মাল্টিভাইব্রেটর, রিল্যাক্সেশন অসিলেটর, স্কোয়ার ওয়েভ জেনারেটর। কারণ এখানে আমরা বেসিক্যালি একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করব। এই স্কোয়ার ওয়েভটার পালস, দ্যাট মিনস এই ডিউটি সাইকেল বা ফ্রিকোয়েন্সি সবগুলি ভ্যারি করা যাবে। তো এটার যে জেনারেল সার্কিট সেটা হচ্ছে এটা, যেখানে আমরা এরকম একটা পজিটিভ ফিডব্যাক সার্কিট অ্যাপ্লাই করছি, দ্যাট মিনস এই পার্টিকুলার পয়েন্ট থেকে আমরা নরমালি আউটপুট দেখি। এই সার্কিটের কনফিগারেশনটা এখানে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের মতো আছে, বাট আমরা এইখানে যে ইনপুট রেজিস্ট্যান্স থাকে সেই ইনপুট রেজিস্ট্যান্স খুলে এখানে একটা ক্যাপাসিটর বসে দিয়েছি, এবং এইখান থেকে আমরা ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিয়েছি। দ্যাট মিনস এখানে ইনভার্টিং হিসেবে এখানে নেগেটিভ ফিডব্যাকও আছে, এবং আমরা আউটপুটের এখানে দুইটা রেজিস্ট্যান্স দিয়ে এই টার্মিনাল থেকে একটা ফিডব্যাক এনে পজিটিভ টার্মিনালও দিয়ে দিয়েছে। সো এট টাইম এখানে ফরওয়ার্ড এবং রিভার্স, দ্যাট মিনস হচ্ছে 2 টাইপের অ্যাম্পলিফায়ারই আছে। সো এখানে আমরা এই টাইপের সার্কিট ইউজ করে আমরা আসলে একটা অসিলেটর বানাতে পারবো। তো এটার অপারেশন কিভাবে কাজ করছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে সাপোজ আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে ইনিশিয়ালি কোনো ভোল্টেজ নেই, তারপরে আমরা আউটপুটটা 0, আমাদের এখানে ক্যাপাসিটর আছে। এখন পার্টিকুলার কোনো নয়েজ ভোল্টেজের জন্য ধরে নিলাম যে আমাদের ইনভার্টিং টার্মিনালটাতে বা নন ইনভার্টিং যে কোনো একটাতে আমাদের ভোল্টেজ ধরে নিতে হবে, ঠিক আছে? তা আমরা ধরে নিচ্ছি যে আমাদের ক্যাপাসিটরটা ইনিশিয়ালি সাপোজ যে কোনো একটা পজিটিভ ভোল্টেজে চার্জ হয়ে আছে, দ্যাট মিনস এখানকার ভোল্টেজটা গ্রেটার দেন 0, সেটা অল্প যে কোনো ভোল্টেজই হতে পারে। তাহলে আমরা যদি আউটপুট থেকে 0 বলি, তাহলে দেখা যাচ্ছে এখানে যেহেতু দুইটাই রেজিস্টিভ এলিমেন্ট, তাহলে এখানে থেকে যে ফিডব্যাক ভোল্টেজ আসবে সেটাও হবে 0। আর এই জায়গায় যেহেতু একটা পজিটিভ ভোল্টেজ আছে, সেটা 0 থেকে যে কোনো ভ্যালু হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি কোন টার্মিনালে ভোল্টেজ বেশি, ইনভার্টিং আর নন ইনভার্টিং, কোন টার্মিনালে ভোল্টেজ বেশি পাচ্ছি? ইনভার্টিং। ইনভার্টিং। তা আউটপুট যদি ইনভার্টিং এর টার্মিনালে ভোল্টেজ বেশি পাই, আচ্ছা, তাহলে কিন্তু কি হবে, আমাদের আউটপুটটা ইনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছি? সো আমরা এইভাবে স্টার্ট করতে পারি। আবার তোমরা যদি চাও যে না আমরা আউটপুটটা নন ইনভার্টিং বড় করে ধরবো, সেভাবে স্টার্ট করতে পারি। যেভাবে স্টার্ট করবো ওইভাবে তুমি কার্ভ ড্র করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আসি তাহলে আমাদের কার্ভের সাথে আমরা কিভাবে ড্র করছি। আমরা এখানে ধরে নিয়েছি যে ইনিশিয়ালি আউটপুটটা 0 স্টেটে আছে, ঠিক আছে? এখন তুমি এখানে ক্যাপাসিটর চার্জ ধরতে পারো বা অন্য যে কোনো কন্ডিশন হতে পারো। আমরা ধরে নিয়েছি যে ইনিশিয়ালি 0 ছিল, সামহাও আমার এখানে যদি পজিটিভ চার্জ চলে আসে, তাহলে আমার এখান থেকে ফিডব্যাক আসবে কত, পজিটিভ, আর ক্যাপাসিটর হয়ে আছে 0। সো আউটপুট যদি পজিটিভে চলে যায়, তো এই ফিডব্যাকটা পজিটিভ ভ্যালু আসবে। এখন তুমি জানো না যে R1 R2 এর ভ্যালু কত, তা আমরা ইনিশিয়ালি এই টাইপের ক্যালকুলেশনের জন্য ধরে নিতে পারি যে দুইটার ভ্যালু সেম। তাহলে এখানে যদি +15 দাও, তাহলে এখানে 0.75 কিছু একটা আসবে। এখানে 0.75 আসছে, এই জায়গায় 0 ভোল্ট। সো তাহলে আমরা কি দেখবো যে ক্যাপাসিটর আউটপুট থেকে লো ভোল্টেজে আছে, তা ক্যাপাসিটর কি চার্জ হবে না ডিসচার্জ হবে? এই জায়গায় বেশি ভোল্ট, প্লাস ভি স্যাচুরেশন, যেটাকে আমরা বলছি 15 ভোল্ট ধরো, আর এখানে 0 ভোল্ট। তাহলে এই দিক থেকে কারেন্ট ফ্লো করে ক্যাপাসিটর চার্জ হবে। বাট এটা তো ভোল্টেজ ডিভাইডার আর আউটপুট তো ফিক্সড, তো এখানে কি 0.75 ফিক্সড হয়ে থাকবে না যদি আমি সব রেজিস্ট্যান্স সেম ধরে এই দুটাকে? জি স্যার। ওকে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে হতে হতে যে মুহূর্তে ক্যাপাসিটরের ভোল্টেজটা 7.5 এর সমান হবে, দেখো তো ইনভার্টিং আর নন ইনভার্টিং দুটেই কি হয়ে যাবে, সমান। যদি দুটেই সেম হয়ে যায় তা আউটপুট কি আর +15 থাকতে পারবে এখানে? না স্যার। আউটপুটটা হয়ে যাবে 0। সো আউটপুটটা জাম্প করে 0-তে চলে আসবে।
যখন আউটপুট 0 হয়ে যাবে, এই যে এদের দুইটার রেজিস্ট্যান্সের মাঝে থেকে যে ভোল্টেজ আসছিল সেটা কি আর 0.75 থাকবে? থাকবে না। কত হবে এটা? 0. এটাও 0 হয়ে যাবে। বাট ইনভার্টিং টার্মিনালে কি এখন আর 0 আছে? এখানে কিন্তু 0 না, ক্যাপাসিটর অলরেডি 0.75 এ চার্জ হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছি? তা দেখো এখন আউটপুট 0, এই জন্য এখানে 0 পাচ্ছি নন ইনভার্টিং এ। বাট ইনভার্টিং তো 7.5 এ চার্জ হয়ে আছে। যেহেতু আমরা কিন্তু একটা কন্ডিশন বলে নিয়েছি যে ওকে R1 R2 এর ভ্যালু কত হবে, সমান যেহেতু, তাহলে কার ভ্যালু বেশি এখন? Capacitor inverting. ইনভার্টিং এ বেশি। তাহলে আমার আউটপুটটা ইমিডিয়েটলি 0 না থেকে -15 এ শিফট করবে। যদি আমরা ধরে নিই যে আমাদের প্লাস ভি স্যাচুরেশন হচ্ছে 15 আর মাইনাস ভি স্যাচুরেশন হচ্ছে -15, বুঝার জন্য ধরে নিচ্ছি, তাহলে আউটপুটটা কি -15 এ চলে যাবে না? বুঝতে পেরেছি কি? জি স্যার। এটা যদি -15 হয়, তো এই জায়গায় তো রেফারেন্স ভোল্টেজের -15 হবে না, কত হবে? -7.5। তো দেখো ক্যাপাসিটরটা +7.5 এ চার্জ হয়ে আছে আর আউটপুটটা -15, তাহলে কার ভোল্টেজ বেশি, আউটপুটের না ক্যাপাসিটরের? Capacitor. তাহলে ক্যাপাসিটর এখন এই ডাইরেকশন দিয়ে ডিসচার্জ হবে। সো ক্যাপাসিটর যে চার্জ হয়েছিল এই ভোল্টেজ পর্যন্ত, সেটাকে আমরা যদি 7.5 বলি, পজিটিভের জন্য যদি 7.5 ছিল, তখন এটাকে আমরা বলবো তাহলে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে? তো আমরা একটু পরে ক্যালকুলেশনটা দেখবো, সেটা হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই আপার থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে ক্যাপাসিটর কি হবে এখন? ডিসচার্জ হবে। এই জায়গায় ভ্যালু কমতে কমতে 0.7 থেকে কোনো এক সময় 0-তে চলে আসবে, যেহেতু ক্যাপাসিটর ডিসচার্জ হলে কারেন্ট ফ্লো করলে আস্তে আস্তে তার ভোল্টেজ কমতে থাকবে। এই জায়গায় যখন 0 আসবে, দেখো এখানে 0, এখানে কত? -7.5. তার কার ভোল্টেজ বেশি? 0 inverting এর। তাহলে সে আরো ডিসচার্জ হবে। তার দ্যাট মিনস সে এখন নেগেটিভলি ডিসচার্জ হবে। অথবা আমরা এইভাবে নেগেটিভ ডিসচার্জ না, এটাকে আমরা বলবো নেগেটিভলি চার্জ হচ্ছে। ঠিক আছে? তাহলে এই জায়গায় ভ্যালুটা 0-র নিচে চলে যাবে। কমতে কমতে এই ভ্যালুটা যখনই -0.7 পর্যন্ত চলে আসবে, তখন দেখো ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনাল কি সেম ভোল্টেজ হচ্ছে না? মাইনাসেও হচ্ছে 7.5 মাইনাস, আর প্লাস টার্মিনালও কত? -7.5। ঠিক আছে কি? তাহলে এই যে প্লাস টার্মিনালে যে ভোল্টেজের সাথে কম্পেয়ার করছিলাম, সেটাকে আমরা তখন বলবো লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। সেটা আমরা এই ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে পারবো যদি আমরা এই রেজিস্ট্যান্সের ভ্যালু ধরে নিই। দুইটাই যদি সেম ভোল্টেজ হয়, তখন আউটপুট কি হয়ে যায়? আর -15 থাকবে, আউটপুট হয়ে যাবে 0। সো ওই মুহূর্তে আউটপুটটা জাম্প করে আবার 0-তে চলে আসবে এবং এই প্রসেসটা রিপিট করতে থাকবে। সো এইভাবে আমরা আউটপুটে একটা এরকম স্কোয়ার ওয়েভ টাইপের সিগন্যাল পাবো, এই ক্যাপাসিটরটার চার্জিং এবং ডিসচার্জিং এর উপর বেস করে। সো আমরা এই আর এর ভ্যালু গুলি বা এই আরসির ভ্যালু চেঞ্জ করে আমরা এই যে চার্জিং টাইম এবং তার আপার লোয়ার থ্রেশহোল্ড ভ্যালু চেঞ্জ করতে পারবো। ইন দ্য মিন টাইম আমরা আসলে স্কোয়ার ওয়েভটার প্যারামিটার চেঞ্জ করে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং এই আপার লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু উপরে বেস করে তার কত ভ্যালুতে সে রেফারেন্স হিসেবে দেবে সেটা চেঞ্জ করতে পারবো। এবং আরসির ভ্যালুর মাধ্যমে আমরা তাদের চার্জিং ডিসচার্জিং টাইম চেঞ্জ করতে পারবো, যার মাধ্যমে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে। ওকে, তাহলে এটার যে ক্যালকুলেশন সেটা এখানে দেওয়া আছে, সেটা আমরা এই জায়গা থেকে স্টার্ট করব। এগুলো হচ্ছে আমাদের এখানকার গিভেন ভ্যালু, আপার লোয়ার থ্রেশহোল্ডের ক্যালকুলেশন, এবং এই যে চার্জিং হয় কত ভ্যালু পর্যন্ত যাবে এবং সেটা কত সময় লাগবে, সেটার জন্য আমাদের ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং এর ইকুয়েশন লাগবে। এটা হচ্ছে ক্যাপাসিটর চার্জিং এবং ডিসচার্জিং এর ইকুয়েশন কম্বাইনলি। আমরা এখানে যদি ক্যাপাসিটরের ভোল্টেজ, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, দ্যাট মিনস আমরা বায়াসিং যেটা দিচ্ছি ওইর উপর বেস করে। এটা হচ্ছে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা কত ভোল্টেজ থেকে চার্জ হচ্ছে, সেটা লোয়ার থেকে হতে পারে, 0 থেকে হতে পারে, অথবা আপার থ্রেশহোল্ড থেকে লোয়ার থ্রেশহোল্ড বা লোয়ার থেকে আপার থ্রেশহোল্ড। যে পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেশন করবো সেটার রেফারেন্স হিসেবে ধরবো। এটা হচ্ছে টাইম, যে ক্যাপাসিটর পার্টিকুলার ভ্যালু থেকে এই ভ্যালুতে যেতে কত সময় নিচ্ছে। আর আমরা জানি আরসি মানে চার্জিং টাইম কনস্ট্যান্ট বা ডিসচার্জিং টাইম কনস্ট্যান্ট। সো এই ভ্যালুগুলি আমরা এই জায়গায় বসাবো এই কার্ভের থেকে বা এই প্যারামিটার ইউজ করে, তাহলে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। সো এখানে আমরা
যে কোনো একটা ভ্যালুর জন্য ধরতে পারি, সেটা হচ্ছে যে সাপোজ ক্যাপাসিটর যদি লোয়ার, এখান থেকে যদি হিসাব করি, যেহেতু ইনিশিয়ালি আমরা 0 থেকে স্টার্ট করেছি যে কার্ভটা এরকম ছিল, বাট এরপরে তো আর 0 হবে না, সবসময় এরকম একটা প্যাটার্ন শুরু হবে। তো আমরা যদি ধরি যে লোয়ার থ্রেশহোল্ড থেকে এই আপার থ্রেশহোল্ড পর্যন্ত যেতে যে সময় লাগবে, তো সেটা হওয়ার জন্য আমরা এখানে সাপ্লাই দিচ্ছিলাম কত, প্লাস ভি স্যাচুরেশন। সেই হিসাব করে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা এরকম একটা ক্যালকুলেশন করতে পারি। এবং এটা আমি আর তাহলে বলছি না, তোমরা দেখে নিও। তো এখানে প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দিলাম, দেন এটাকে কিছু রিঅ্যারেঞ্জ করে আসলে ফাইনালি তাদের প্যারামিটারস গুলি, দ্যাট মিন্স হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু গুলো যদি বসিয়ে আনি, সো এরকম একটা ইকুয়েশন আসবে। তো এইটাকে আমরা আসলে এই পার্টিকুলার সার্কিটের জন্য চার্জিং এবং ডিসচার্জিং টাইম বলতে পারি। কারণ একটু খেয়াল করে দেখতে পারো, এই সার্কিটে যে রেজিস্ট্যান্স দিয়ে ক্যাপাসিটর চার্জ হচ্ছিল এদিক দিয়ে, সেম রেজিস্ট্যান্স দিয়ে ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। সো এখানকার জন্য চার্জিং টাইম কনস্ট্যান্ট হচ্ছে এই আরসি, আর একই পাথ দিয়েই ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ হচ্ছে। সো যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি ফাইনালি, এই জন্য আমরা এটাকে চার্জিং এবং ডিসচার্জিং দুইটার জন্যই বলতে পারি। সো এটা হচ্ছে তাহলে আমাদের এই টাইপের স্কোয়ার ওয়েভ জেনারেটর অথবা মাল্টিভাইব্রেটর যেটাই বলো, তার টাইমের ইকুয়েশন। দ্যাট মিন্স এটা দিয়ে আমরা কতক্ষণ ধরে অন বা পজিটিভ সাইকেল আছে, কতক্ষণ ধরে অফ, সেটাকে বের করতে পারবো। এবং এই অন এবং অফ এর যদি রেশিও বের করতে চাই, দ্যাট মিন্স হচ্ছে এটা যদি আমার স্কোয়ার ওয়েভ হয়, আমরা জানি এখানে এর পজিটিভের ডিউরেশন, টোটাল যে টাইম আছে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড, আর এটার ডিউরেশন যদি আমরা বলি টি অন, তাহলে এদের দুজনের রেশিওটাকে বলা হয় হচ্ছে ডিউটি সাইকেল। এই ডিউটি সাইকেলটা নর্মালি আমরা যেই পথ দিয়ে চার্জ করছি সেম পথ দিয়ে যদি ডিসচার্জ করি, তাহলে এটা থাকবে 50%। বাট আমরা চাইলে এরকম ওয়েভও জেনারেট করতে পারি যে পজিটিভটার যে ডিউরেশন হবে, নেগেটিভটা তার থেকে বেশি ডিউরেশন হবে। এই টাইপের সিগন্যাল, অথবা এর অপোজিট, যেটা পজিটিভটা ডিউরেশন হবে, নেগেটিভটা ডিউরেশন কম হবে, এই টাইপের সিগন্যালও আমরা এখানে জেনারেট করতে পারি। সো এখানে একটা প্যারামিটারস, এটা হচ্ছে ডিউটি সাইকেল, এটাও মেজার করতে হয়। তো এটার ইকুয়েশন হচ্ছে এটা। এবং ফাইনালি যেহেতু আমরা আসলে ফ্রিকোয়েন্সি কত হবে ওইরকম সিগন্যাল জেনারেট করব, সো টাইমের সাথে যখন আমরা জানবো, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবো। আর টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি যেটাই তোমার দেওয়া থাক, তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তুমি টাইম পিরিয়ড বের করতে পারবা। আর ডিউটি সাইকেল জানলে দুইটাকে মাল্টিপ্লাই করে টি অন টাইমও বের করতে পারবা। টি অন আর টি জানলে টি অফ কত হবে সেটা বের করা যাবে, অথবা এই ইকুয়েশন থেকেও টি এর ভ্যালু বের করা যাবে। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে বেসিক ক্যালকুলেশন, তো এটা একটু এক্সপ্লেন করে দিলাম। সো এই ইকুয়েশনটাই আমরা ব্যবহার করতে পারি। তবে আমাদের এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সাপোজ এখানে খেয়াল করে দেখো, এইটুকু হচ্ছে লনের ভিতরে, লনের ভিতরে টার্মটা হচ্ছে R1 এবং R2 সাথে রিলেটেড। আমরা এই ইকুয়েশন এইটুকু অংশকে বাদ দিয়ে দিতে পারি যদি আমাদের আপার আর লোয়ার থ্রেশহোল্ডের কোনো প্যারামিটারস ডিফাইন করে দেওয়া না থাকে। তাহলে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিতে চাই, তাহলে এইটুকু পার্টকে 1 করতে পারি। সো আমরা যদি এইটুকু ইকুয়েশনকে 1 ধরে নেই, আমি এটাকে সলভ করি, তাহলে দেখা যাচ্ছে যে যদি আপার আর লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু তোমাকে কোথাও কনসিডার করতে না বলা হয়, কেন বলছি আবার একটু দেখে নাও। যেহেতু আপার এবং লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু এই R1 এবং R2 এর সাথে রিলেটেড, সো তোমাকে যদি আপার লোয়ার থ্রেশহোল্ড বলে দেওয়া না থাকে, তাহলে আমরা যেটা করতে পারি যে এই ভিতরের ভ্যালুটাকে 1 ধরতে পারি। এবং এই 1 ধরার কন্ডিশন কি, যদি আমি R1 এবং R2 রেজিস্ট্যান্স রেশিও এরকম কিছু একটা ভ্যালু ধরি, দ্যাট মিন্স সাপোজ যদি আমি বললাম যে R1 সমান 100K, তাহলে R2 সমান 86K, সেই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা এরকম ইকুয়েশন না ধরে সিম্পল শুধু এরকম ইকুয়েশন দিয়েও সলভ করা যাবে। সো আমরা এরকম ইকুয়েশন তখনই সলভ করতে পারবো যদি আমাদের এরকম কোনো প্রবলেম দেওয়া থাকে। সাপোজ ডিজাইন এ স্কোয়ার ওয়েভ, যখন ফ্রিকোয়েন্সি এত আর ডিউটি সাইকেল এত, এখানে আপার এবং লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু কিছুই বলা নাই, ঠিক আছে? সো এইভাবে যদি আমাদের আপার লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা ডাইরেক্টলি এই ইকুয়েশনটা ইউজ করেই ডিজাইন করতে পারবো, ঠিক আছে? সামহাউ যদি এই পার্টিকুলার ইকুয়েশনে 50% ডিউটি সাইকেলের সাথে বলে দেওয়া থাকতো যে আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ডের এই ভ্যালু হতে হবে,
তখন আমরা আর এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো না, আমাদের এই ইকুয়েশনটাই ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা ওইটা কোনটা কোন সময় ব্যবহার করতে পারি আর ডিউটি সাইকেল ভ্যারি হলে কিভাবে করতে পারি সেটারও সার্কিট ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। সাপোজ আমাদের যদি শুধু পজিটিভ আর নেগেটিভ ডিউটি সাইকেলের ভেরিয়েশন বলা থাকে, তাহলে আমাদের ডিউটি সাইকেল যেহেতু ক্যাপাসিটর চার্জিং পাথের উপর ডিপেন্ড করে, তো আমরা এরকম চার্জিং এবং ডিসচার্জিং পাথকে দুইটা ডায়োড দিয়ে ডিফারেন্ট আলাদা ওয়ে সেপারেট করতে পারি, দুইটা ডিফারেন্ট রেজিস্ট্যান্স এখানে নিতে পারি। সেক্ষেত্রে তখন আমাদের এই টাইপের ইকুয়েশন ব্যবহার করতে হবে। আবার বলছে এই ইকুয়েশন আমরা কখন ব্যবহার করব, যদি কি বলেছি আপার থ্রেশহোল্ড আর লোয়ার থ্রেশহোল্ড যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ গুলি কি হবে তোমাদের বলে দেওয়া না থাকে। দ্যাট মিনস হচ্ছে এই জিনিসটা আমরা তখনই ব্যবহার করব যদি আমাদের ওই রেশিওটা বলে দেওয়া না থাকে। আর যদি ওইটা বলে দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করব। আর যদি এগুলো ভ্যালু বলে দেওয়া না থাকে তাহলে আমরা ডাইরেক্টলি এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন আমরা চাইলে আপার এবং লোয়ার থ্রেশহোল্ড দুইটাকে ভ্যারি করেও আমরা চাইলে আসলে ডিউটি সাইকেল বা এগুলি ভ্যারি করতে পারি। দ্যাট মিনস এখানে ডিফারেন্ট ওয়েতে সে আপার লোয়ার থ্রেশহোল্ড কন্ট্রোল করতে পারে। দ্যাট মিনস এমন হতে পারে, যেহেতু আমরা আগের ইকুয়েশনটা খেয়াল করে আসি, যদি দুইটা সেম রেজিস্ট্যান্সের রেশিও R2 R1, সো আপার আর লোয়ার থ্রেশহোল্ডের ভ্যালু নরমালি এই পার্টিকুলার কেসে সেম হবে, যেটা যদি 10 হয় এটা -10। বাট এরকম প্রবলেম হতে পারে যে এটা 10 আর এটা -10 না, এটা ডিফারেন্ট ভ্যালু। সো একটা 10 একটা -12, অথবা একটা 15 দিলে আবার রেফারেন্স সাথে মিলে যাবে। তো আমরা ধরলাম এরকম যে একটা হচ্ছে ওকে, একটা হচ্ছে 12 একটা -8। সো ডিফারেন্ট যদি আপার এবং লোয়ার থ্রেশহোল্ড হয় তখন আমরা এই টাইপের সার্কিট ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং ফাইনালি যদি আপার লোয়ার থ্রেশহোল্ডও ডিফারেন্ট এবং ডিউটি সাইকেলও ডিফারেন্ট হবে তখন আমরা এই টাইপের ইকুয়েশন ব্যবহার করব। সো এখানে একটা প্রবলেম আছে, তা তোমরা এই টাইপের জিনিসগুলি পার্টিকুলার কোন প্রবলেমের জন্য কোন ডিজাইনটা নিবে এটা তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আমি এখান থেকে জাস্ট সামারি বলে যাচ্ছি এরপর থেকে, তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে। ঠিক আছে, যদি এখানে কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে। তা আমরা বলেছি এরপরে আমাদের আসলে আর 4টা সার্কিট আছে। প্রত্যেক সার্কিটের দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশন বের করা আর ডিজাইন করা। তাহলে ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে ফেজ শিফট অসিলেটর। ফেজ শিফট অসিলেটর বলতে বোঝাচ্ছে এরকম যে এখানে দেখো একটা ওপেম দিয়ে একটা অসিলেটর বানানো হচ্ছে। আমরা এখানে কোনো ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করিনি, ওপেমটার ইনপুট হিসেবে এখানে আনা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে। তা আমরা জানি ইনভার্টিং টার্মিনালে কোনো কিছু যদি আমরা ইনপুট অ্যাপ্লাই করি ওপেমে, তাহলে আউটপুটটা কত ডিগ্রি ফেজ শিফট হয়? 180 ডিগ্রি। সো অসিলেটর হওয়ার জন্য কি কন্ডিশন ছিল? আউটপুট ইনপুট কি ফেজ শিফট থাকবে না কোনো ফেজ শিফট থাকবে না? যেটাকে আমি নিয়ে আসবো সেটা কি সেই সেম ফেজ হতে হবে না ডিফারেন্ট ফেজ হলে প্রবলেম নেই? যেহেতু আমি এই আউটপুটটা কি সামহাও ঘুরিয়ে আবার ইনপুটে নিয়ে আসবো, তাই এখানে যদি আমি ডাইরেক্টলি নিয়ে আসতাম তাহলে ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যেত। সো এই জন্য এখানে এরকম পার্টিকুলার একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা লাস্ট দিনে দেখেছিলাম না, বলেছিল যে এই টাইপের ফিল্টারের মতো ইউজ করে আসলে আমরা কি করতে পারি, সিগন্যালে ফেজ শিফট করতে পারি না বিভিন্ন অ্যাঙ্গেলে। ফিল্টারের সময় কি এটা বলেছিলাম? তো এই টাইপের সার্কিটে এরকম দেখো এখানে এই আর এবং সি এর ফিল্টার ইউজ করা হয়েছে। এটা অনেকভাবে করা যায়, এখানে 3টে ব্রাঞ্চ দিয়ে করা হয়েছে। এই সার্কিটটা চাইলে 4টা ব্রাঞ্চ ইউজ করেও করা যেতে পারতো। ঠিক আছে, তবে সিমিলার টাইপের রেজাল্ট পাওয়া যাবে। সেক্ষেত্রে আমাদের আউটপুটের অসিলেশনের ফ্রিকোয়েন্সি যে ইকুয়েশন সেটা চেঞ্জ হয়ে যাবে। তা আমরা 3টার জন্য এখানে দেখেছি। তা আমরা এখানে 3টা এরকম আরসি ফিল্টারের মতো ইউজ করেছি, যেগুলি পার্টিকুলার একটা ফেজ শিফট করবে। এবং যেহেতু ইনভার্টিং এ ইনপুট দিচ্ছি তা আউটপুটটা 180 ডিগ্রি ফেজ শিফট হবে। এই 3টে ফিল্টার কম্বাইনলি এই 180 ডিগ্রি ফেজ শিফটটাকে ক্যান্সেল করে দিবে এবং ফাইনালি আমরা ইনপুট এবং আউটপুটটা সেম ফেজে আসবে। সেটাই আমরা ক্যালকুলেট করে দেখবো যে আসলে জিনিসটা হয় কিনা। তা এখানে
এই পার্টিকুলার ব্রাঞ্চ থেকে যদি আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করি, তো এইভাবে আমরা ড্র করতে পারি। তার যেহেতু আমরা কি বলছি যে এগুলি ফিল্টার, এবং আমরা জানি ফিল্টারের ফ্রিকোয়েন্সি সবগুলো যে সেম হয় তাহলেই ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এই ফেজ শিফট গুলো অ্যাড হবে। সেজন্য আমাদের এখানে সবগুলি আর সবগুলি সি সেম হবে। বাট কোন রেজিস্ট্যান্স বা কোন ক্যাপাসিটর অ্যাক্রস থেকে আমরা কি নিচ্ছি সেটা বোঝার জন্য আমরা আলাদাই রেখেছি। আমরা এখানে খেয়াল করে দেখো, এই C1 এর এখানে আমরা ইনপুট পাচ্ছি এই পার্টিকুলার ওপিএম এর আউটপুট হিসেবে যেটা পাচ্ছিলাম সেটা এই জায়গায় ইনপুট হিসেবে পাচ্ছি, সেটাকে আমরা VI যদি ধরি। আর এই R3 এর অ্যাক্রসে যে আউটপুট পাচ্ছি ফাইনালি সেটাই হচ্ছে V আউটপুট। তাহলে আমরা এই আউটপুটটাই এখান থেকে মেজার করব যে আসলে কি ভ্যালু পাচ্ছি। সো এরকম আমরা একটা আলাদা সার্কিট এইটাকে ড্র করে নিলাম। প্রত্যেকটার জন্য যদি আমরা এরকম ভিতরে তাদের লুপের কারেন্ট কত সেটাকে বের করে নেই, যে I1 I2 I3, তাহলে আমাদের যদি আউটপুট বের করতে হয় তাহলে আসলে আমাদের এই I3 কারেন্টটা কত সেটা বের করতে হবে। কারণ আমি I3 কারেন্টটা মেজার করতে পারলেই I3 ইন্টু R3 করলে আমি V আউটপুটের ভ্যালু পেয়ে যাব। তো আমাদের এখানে এই দুইটা ভ্যালুই বের করতে হবে। যেহেতু এখানে অনেকগুলি কারেন্ট আছে এবং এলিমেন্ট আছে, তা আমরা এটাকে এরকম লুপ ইকুয়েশন লিখে দিলাম প্রত্যেকটার জন্য, দ্যাট মিন্স ম্যাশ অ্যানালাইসিস করে I1 I2 I3 এর জন্য। যেহেতু তিনটা আননোন ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে যাচ্ছি। সো আমরা এখানে ম্যাট্রিক্সের মাধ্যমে উপরে I3 এর জন্য ইকুয়েশন লিখেছি, আর নিচে ইন জেনারেল যে ডিটারমিনেন্ট সেই হিসেবে এটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দেন আমরা এটার ম্যাট্রিক্সের যে সলিউশন যদি বের করি, দ্যাট মিন্স এটাকে সলভ করি, তাহলে আমরা এই I3 কারেন্টে এরকম একটা ফরম্যাটে লেখা যেতে পারে। তো এখানে এটা যদি I3 হয়, তাহলে আমরা জানি যে এই পার্টিকুলার সার্কিটে যেটা আউটপুট পাবো এই আউটপুটটাই আবার এখানে ইনপুট হিসেবে নিয়ে আসা হচ্ছে। সো আউটপুট এবং ইনপুটের রেশিও যদি আমরা এখানে লিখে নেই, দ্যাট মিন্স এটা হচ্ছে I3, আর আউটপুট মিনস হচ্ছে এই কারেন্ট ইনটু এই রেজিস্ট্যান্স, সেটাকে যেহেতু আউটপুট বলছিলাম। সো এরকম ফরম্যাটে আমরা লিখতে পারি। এটাকে যদি সলভ করে আসে এরকম, যেহেতু এখানে রিয়েল কমপ্লেক্স দুই টাইপের ভ্যালুই আছে, তো ফাইনালি সলভ করে আসলে এরকম একটা ফরম্যাটে আসে যেখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটাই আছে। এটা রিয়েল, এটা কমপ্লেক্স পার্টের যে রিলেটেড। সো আমরা এটাকে সলিউশন করতে চাইলে যদি আমরা চাই 180 ডিগ্রি ফেজ শিফট হবে, তাহলে আমাদের এখানে এই কমপ্লেক্স পার্টটার ভ্যালু 0 হতে হবে। সো আমরা এটার কমপ্লেক্স পার্ট থেকে যদি 0 ধরে সলভ করি, তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত সেটা পাবো। আর এই জায়গায় এই পার্টিকুলার ভ্যালু যেটা আমরা বের করে আনছি, তো এখানে যদি এই ভ্যালুটা আবার এখানে বসিয়ে দেই, তাহলে আমাদের আউটপুটে দেখা যাচ্ছে এখান থেকে একটা এই আউটপুট বাই ইনপুটের যে রেশিও সেটাও আমরা মেজার করতে পারি। আমরা জানি আউটপুট এবং ইনপুটের যে রেশিও, এখান থেকে যে ভ্যালুটা আমরা নরমালি পাই এটাকে আমরা বলা হয় সাধারণত বিটা টাইমস বা ফিডব্যাক নেটওয়ার্কের গেইন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের RF এবং RI, দ্যাট মিন্স হচ্ছে এখানে যেহেতু একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এবং একটা ফিডব্যাক নেটওয়ার্ক দুইটাই আছে, এদের রেশিও কত হবে। এটা যদি আমরা চিন্তা করে দেখি, এই রেজিস্ট্যান্সটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা বেসিক্যালি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এদের গেইন কত সেট করতে হবে সেটাও আমরা এখান থেকে বুঝতে পারবো, সেই রেশিওটাও বের করে নেওয়া হয়েছে এখানে। সো এই টাইপের সার্কিটে দেখা যাচ্ছে যে যেহেতু এখানে বেসিক্যালি একটা ফিডব্যাক নেটওয়ার্ক আছে এবং ফিডব্যাক নেটওয়ার্কের গেইনটা 1/29 টাইমস। সো আমাদের এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন যদি আমরা এরকম সেট করতে পারি বা এর থেকে বেশি সেট করতে পারি, তাহলে যে বার্কহাউসেন ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছিল সেটা ফুলফিল করবে। আর কমপ্লেক্স পার্টটাকে 0 করার মাধ্যমে যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি যে এবার লুপ গেইনের যে ভ্যালু সেটা 0 যাতে আসে সেটাই আমরা এখানে দেখছিলাম। যেহেতু আমরা জানি লুপ গেইন 0 করতে হবে, সরি লুপ গেইনের অ্যাঙ্গেলটাকে 0 করতে হবে, সেই জন্য আমরা কমপ্লেক্স পার্টের ফাইনাল ভ্যালুটাকে 0 ধরে সলভ করে দেখেছি যে ফাইনাল আউটপুটের ইকুয়েশনটা কি হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে তাহলে এই পার্টিকুলার সার্কিটের যে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে তার ইকুয়েশন। সো আমাদের এই ডেরিভেশনটা শিখতে হবে এবং ফাইনালি যেটা আছে এই টাইপের সার্কিটের কিভাবে ডিজাইন করা যেতে পারে সেটাও দেখতে হবে। তো এখানে একটা বেসিক্যালি এক্সাম্পলের জন্য আমি দিয়ে দিয়েছি, যেটা তোমরা ক্যালকুলেশন বা প্রসেসটা দেখতে পারো। তো এটা তোমরা দেখে নিও
তো আমি এখানে আবার বলছি যে আমি পুরো ডিটেলস বলছি না, সামারি বলে যাচ্ছি, কারণ এখানে জাস্ট থিওরিটিক্যাল জিনিস, তোমরা পড়লেই বুঝতে পারবে। এবং এছাড়া আরো 2 টাইপের প্রবলেম দেওয়া হয়েছে যাতে তোমরা নিজেরা এগুলি করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা অন করে দিয়েছি, একটু কাইন্ডলি ওখানে একটু ফিল আপ করে দাও। স্যার হ্যাঁ বলো প্লিজ। স্যার আমাদের তো স্যার আর কি ব্যাকআপ নাম্বার গুলো খুব খারাপ স্যার, আমাদেরকে একটা এক্সট্রা অ্যাসাইনমেন্ট বা কুইজ নেওয়া যাবে? তোমাদেরকে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব যেটা ফোর্থ কুইজের অল্টারনেট হিসেবে, সেই জন্য ওইটা দেইনি, ঠিক আছে? বাকিগুলি মার্কস আমি চেষ্টা করব নেক্সট উইকের ওই রবি সোমবারের মতো দিয়ে দিতে, ঠিক আছে? আরেকটা অ্যাসাইনমেন্ট আমি এই বুধবারে তোমাদের দিব, আগামী রবিবারে তোমরা জমা দিও, ঠিক আছে? আমরা বলতেছিলাম আমাদের ব্যাকআপ তো স্যার এমনিতে এক্সাম গুলো খারাপ হয়েছে, এই জন্য এক্সট্রা কিছু দেওয়া যাবে কিনা? যেটা বললাম ফোর্থ কুইজ তো ওইটা এক্সট্রা হিসেবে নেব, ওটা যেহেতু অ্যাসাইনমেন্ট ওটা ঠিক মতো জমা দিবে, তাহলে হয়তো ফুল মার্কস পাবা। স্যার আমাদের কাউন্ট হবে কয়টা স্যার? তোমাদের কাউন্ট হবে 3টা, এর জন্য একটা অ্যাসাইনমেন্ট, আর আগের একটা তো দিয়েছি, আর 2টা পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? তোমাদের কাউন্ট হবে চারটার মধ্যে 3টা। সেটাও তাও ভেরিয়েবল, ওটা লাস্ট থেকে অবস্থা বুঝে তোমার ঠিক আছে? তোমাদের যেটা নেক্সট অ্যাসাইনমেন্ট দিব, যেটা নেকবো বলছো, সেটা হচ্ছে ফিল্টার এবং অসিলেটর দুটো মিলিয়ে কিছু প্রবলেম দিব, তোমরা ওটা ঠিক মতো জমা দাও, তাহলে আমরা ওটা বুস্ট হিসেবে মানে বুস্টার হিসেবে ইউজ করবো, ঠিক আছে? ফিল্টার আমরা ঠিক মতো জমা দাও, বুস্টার হিসেবে ইউজ। ওকে, অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দাও প্লিজ। স্যার ফর্মটা এখন আসে নাই। ফর্ম তো দিয়ে দিয়েছি। জি স্যার, আসে নাই তো এখনো। অনেকে তো অলরেডি ইয়ে করেছে, 8 জন দিয়েও দিয়েছে। আচ্ছা দাঁড়াও, ভুল হয়েছে মনে হয়, দাঁড়াও, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। স্যার আসেনি এখনো ফর্ম। আচ্ছা এখন দেখো প্লিজ একটু। এখন পেয়েছো? না স্যার। এখন তো পোস্ট দেওয়া জি হয়েছে। স্যার, আসছে স্যার। আমাদের কি মোটামুটি কুইজ টুইজ শেষ হয়েছে? মেশিন বাকি আছে এখনো, আচ্ছা বাকিগুলো শেষ। মেশিন বাকি আছে স্যার, আবার ম্যাথ বাকি আছে, ওগুলো বাদে বাকিগুলো শেষ। আচ্ছা। স্যার আমাদের ল্যাবে একটা অ্যাসাইনমেন্টে স্যার কোশ্চেন ছিল যে স্যার আর কি আইডি নাম্বার লাস্ট নিতে বলছে, আর বলছে সাম অফ গ্রুপ মেম্বারস আইডি, মানে স্যার এখানে কি আমি যে আমার গ্রুপ মেম্বারের যে আইডি গুলো আছে তাদের যোগফলটা হ্যাঁ নিব? হ্যাঁ তাদের, হ্যাঁ তাদের, হ্যাঁ গ্রুপ মেম্বার আইডির যোগ ফর্ম নিবা যেভাবে বলা হচ্ছে, লাস্ট ডিজিট হল লাস্ট ডিজিট, যদি ফুল আইডি হয় তাহলে ফুল আইডি, যেভাবে বলা থাকবে ওইভাবে নিবা। আরেকটা ঠিক স্যার আছে, বলা গ্রুপ ছিল যে মেম্বার গ্রুপ আইডির যোগ মেম্বারদের মধ্যে ফর্ম নিবা সর্বোচ্চ যেভাবে বলা লাস্ট হচ্ছে। ডিজিট কার, তাহলে তাহলে স্যার সর্বোচ্চ যা তারটা দিয়ে করলেই তো হবে। সবচেয়ে কম যেটা না বেশি যেটা ওটাও নিতে হবে যেভাবে হ্যাঁ তোমার প্রত্যেকটা প্রবলেমে যেটা যেভাবে বলা হয়েছে তুমি ওইভাবে ডিফাইন নিয়ে ওইটাকে ডাটা হিসেবে ইউজ, ঠিক আছে? স্যার বুঝিনি। স্যার আমাদের গ্রুপমেট 3 জনের মধ্যে একজন স্যার কন্টিনিউ করছে না মানে এই সেমিস্টারটা, তো ওর আইডি কি আমরা কাউন্ট করব? একজন কত ডিজিট বুঝিনি।
স্যার আমাদের তিনজন মানে গ্রুপমেট তিনজনের মধ্যে একজন এই সেমিস্টারটা হ্যাঁ। কন্টিনিউ করছে না আর কি। এখন ওর নাম কি মানে ওর রোলটা কি আমরা অ্যাড করব বা ওর রোলটা কি আমরা হিসাব করব যে এই কন্টিনিউ করছে না, ওকে ও যদি না থাকে তাহলে ওকে ফর্ম ফিল আপ করেছিল না ও নাই? না স্যার, ফর্ম ফিল আপ করে নিয়েছি। আচ্ছা, তাহলে ও যদি না থাকে তো ওকে বাদ দিয়ে তোমরা গ্রুপ করো, ওখানে লিখে দিও যে এই মেম্বার অ্যাবসেন্ট, টপ পেজে লিখে দিও, ওটা বাদ দিয়ে তারপরে ক্যালকুলেশন। যে নাই ওর জন্য তো হবে না, বাট আমরা তো জানি না, আমাদের যে লিস্ট ছিল আমরা ওই লিস্ট হিসেবেই ওখানে করেছি, ঠিক আছে? যারা ফিল আপ করেনি তাদেরকে আমরা গ্রুপে অ্যাসাইন করে দিয়েছি। আর যদি তোমাদের এরকম কেউ থাকে যে আসলে কন্টিনিউ করছে না, তাহলে তোমরা লিখে দিও যে এই মেম্বার অ্যাবসেন্ট, বাকি দুইজনেরটা ধরবা, ওই দুইজন ওখানে কোনটা দিয়ে করবা, ঠিক আছে? এরকম তো কেউ নাই যে গ্রুপে দুইজনই অ্যাবসেন্ট, এরকম গ্রুপ আছে কোনো? না আচ্ছা। স্যার, এরকম না। তাহলে অসুবিধা নেই, তাহলে যে মিসিং বলবা যে তোমাদের দুজনের রোল দিবা, থার্ড রোল থেকে আলাদা করে লিখে দিও যে এই মেম্বার এ অ্যাবসেন্ট বা এই গ্রুপে নাই বা এই কন্টিনিউ করছে, জাস্ট ইনফরমেশনটা লিখে দিলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের নেক্সট টপিক হচ্ছে এরকম কলপিট অসিলেটর। এটা বেসিক্যালি দুই টাইপের কনফিগারেশন, একটা কলপিট, একটা হার্টলি অসিলেটর। এখানে এদের বেসিক থিওরিটিক্যাল কথা লেখা আছে। এটা হচ্ছে সার্কিট, এখানেও বেসিক্যালি ফেজ শিফটের ইস্যু আছে। তা আমরা যদি দুইটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর দিয়ে এই টাইপের সার্কিট ডিজাইন করি, তখন আমরা এটাকে কলপিট অসিলেটর বলি। এই অসিলেটরটার ডিজাইন বা ফ্রিকোয়েন্সি অসিলেশনের জন্য যে কন্ডিশন বা ডেরিভেশন সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে তার ফিডব্যাকের ভ্যালু, আর এটা তার অসিলেশন হওয়ার কন্ডিশন কি সেটা, ঠিক আছে? এবং এই টাইপের সার্কিট দিয়ে অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত হবে সেটা জেনারেট করার জন্য এই ইকুয়েশন অথবা জেনারেলাইজ হিসেবে এই ইকুয়েশন ব্যবহার করা হয়। তো এইটার ডেরিভেশন তোমরা দেখবা, এটা রিলেটেড প্রবলেম দেওয়া আছে। আর সিমিলার একটা সার্কিট হচ্ছে বললাম একটু আগে যে হার্টলি অসিলেটর। এটা হুবহু একই রকমই দেখতে, বাট দুইটা ক্যাপাসিটরের জায়গায় দুইটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর ব্যবহার করব। এটা যে ডিজাইন করার সময় যেহেতু দুইটা ইন্ডাক্টর চলে আসবে, তো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ইস্যু আসে। তো এইখানে আমরা এই সার্কিটের জন্য দুইভাবেই করে দেখানো হয়েছে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের ক্যালকুলেশনের প্রসেসটা কেমন হবে, তখন আমাদের ফাইনালি ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইকুয়েশন এবং কন্ডিশন গুলি কি হবে সেটাও দেখানো হয়েছে। আর সাপোজ যদি আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স কে ইগনোর করি তাহলে আমাদের ক্যালকুলেশন কি হবে সেটাও এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? সো এটাও তোমরা একটু দেখে নিবা। এবং ফাইনালে যেটা হচ্ছে এটা তোমরা ল্যাবে বা ইয়েতেও দেখেছো, এটা হচ্ছে উইন ব্রিজ অসিলেটর। তো উইন ব্রিজ অসিলেটরের বেসিক কিছু থিওরি লেখা আছে এবং এটা হচ্ছে তার সার্কিট। আমরা এটাকে সলভ করার জন্য একটু রিঅ্যারেঞ্জ করে দেখলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এখানে দেখো, এখানে একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার এবং একটা ফিডব্যাক নেটওয়ার্ক, দুই রকমের জিনিসই আছে। দ্যাট মিনস পজিটিভ এবং নেগেটিভ দুইটা টার্মিনাল ইনপুট আছে। সো এই টাইপের জিনিসে ব্যালেন্স করার জন্য আমরা এরকম ইকুয়েশন থেকে স্টার্ট করতে পারি এবং ফাইনালি এটাকে সলভ করে আসলে এরকম একটা ইকুয়েশন পাবো। এবং এখানে যদি আমরা যেহেতু জানি যে অসিলেশনে আউটপুটে ফ্রিকোয়েন্সি কি হবে, লুপ গেইন ইউনিটি হতে হবে এবং ফেজ শিফট যেহেতু জিরো হতে হবে, তো আমরা এখানে কমপ্লেক্স পার্টটাকে ভ্যালুটাকে জিরো ধরে সলভ করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। ফাইনালি এটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কত সেটা বুঝতে পারবো এবং এর অসিলেশন হওয়ার যে কন্ডিশন কত আমাদের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে গেইন হতে হবে অ্যাটলিস্ট লুপ গেইনটাকে 1 করার জন্য, তাহলে সেটার ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। সো যেহেতু ফিডব্যাক নেটওয়ার্কের ভ্যালু এরকম কিছু একটা পাচ্ছি, তা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে গেইন অবশ্যই এর থেকে বেশি হতে হবে এবং এটাকে সলভ করলে দেখবা যে এটার ভ্যালু 3 এর মতো আসবে, ঠিক আছে? সো আমরা এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ভ্যালু সলভ করে দেখবো যেখানে 3 এর মতো পাওয়া পেতে হবে, তাহলে আমাদের এটা আসলে বেসিক্যালি অসিলেটরের মতো কাজ করবে, ঠিক আছে? সো এই জিনিসটার ডেরিভেশন শিখবে, আমি আর বলছি না, কারণ তোমরা দেখে নিও। তারপরেও যদি কেউ মাঝে কোনো লাইন বুঝতে সমস্যা হয় তাহলে সে আমার সাথে নেক্সট ক্লাসে অবশ্যই বলবা। মোটামুটি এটা হচ্ছে সিলেবাস। তো আমাদের এখান থেকে দেখবো। এখন আমরা তোমাদের আগেই বলেছিলাম যে কয়টা থেকে কয়টা কোশ্চেন বা কি প্যাটার্নের কি হতে পারে, বাট যেহেতু অ্যাসেসমেন্টের ওয়ে
চেঞ্জ হয়ে যাবে, তো সো ওইটা ফাইনাল কি হলো আমি তখন তোমাদের ওটা জানাবো। তা তোমাদের যেটা বলছি যে তোমাদের অবশ্যই তোমরা ধরে নাও তোমাদের এক্সাম যে টাইমে ছিল ওইরকম টাইমেই হবে, এবং তোমাদের কিন্তু আমি যে নোটিশ দিয়েছিলাম পেয়েছিল তোমরা মনে আছে? অফিসিয়াল যে একটা নোটিশ দিয়েছিল এক্সাম রিলেটেড। স্যার লাস্ট নোটিশ তো ছিল যে 18 তারিখের জন্য যে ডেট ওটা পোস্টপোন করা হয়েছে। হ্যাঁ আমি তো এটাই বলছি, বাট তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে অথরিটি কখনো ফাইনাল নোটিশ না দেওয়া পর্যন্ত তোমরা ওটা বিশেষ করো না, ঠিক আছে? সো আমি এই জন্য বলবো যে তোমরা এখনো যে তোমাদের ডেট জানাইনি, ডেট না জানানো পর্যন্ত কোনো কিছুকে ফিক্স করে ধরে নিও না, ঠিক আছে? সো আমি জানি না তারা কি করবে, বাট তোমরা এখনই ধরে রাখো যে 18 তারিখে এক্সাম হবে। এখন এক্সাম প্যাটার্ন বা কি কি হবে আমি জানি না। সো ওইরকম কিছু ফাইনালাইজ হলে আমি তখন তোমাদেরকে, যদি এমনি সময়ও হয় পিএল এর সময় হলো, আমি দরকার হলে কল করে তোমাদেরকে ওই ইস্যুটা জানিয়ে দিব যে কি প্যাটার্নের কোশ্চেন বা কি হবে, ঠিক আছে? সো ওসিলেটর থেকে আমি আর এরকম বলছি না, বাট আমি নেক্সট ক্লাস মানে যেদিন আছে ওদিন আমরা তাহলে এটা নিয়ে বসবো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে ওটা নিয়ে ডিসকাস করবো, যদি তোমরা পারো এর মধ্যে দেখো না। আর নেক্সট ক্লাসে আমি তাহলে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই ওসিলেটর আর ফিল্টার রিলেটেড, ওইটাকে আমি তাহলে 4th কুইজ হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তাড়াতাড়ি। স্যার সাইনোসয়েডাল ওয়েভ যদি জেনারেট করতে হ্যাঁ, বলো। বলে তাহলে কি আমি ফেজ শিফট আর ওয়েন ব্রিজ দুইটা দিয়ে করতে পারবো? এটা দিয়ে করতে হবে। আমরা যদি স্কোয়ার ওয়েভ বলে তখন আমাদের মাল্টিভাইব্রেট ইউজ করতে হবে, আর স্কোয়ার বাদে বাকি সবগুলি সাইন ওয়েভ জেনারেট করে। আর বাকি যে স্যার চারটা ফেজ লাস্টে আছে ওই চারটেই সাইন ওয়েভ জেনারেট করবে। বলো। স্যার ফেজ শিফট যেটা অসিলেটরের নামটা স্যার এটা তো হ্যাঁ। অ্যাকচুয়ালি ফেজ শিফট হইতেছে না, কিন্তু স্যার নামটা তো স্যার ফেজ শিফট, এটা স্যার কারণটা কি? কারণ হচ্ছে আউটপুটটাতে ফেজ শিফট হচ্ছে, আর অ্যারেঞ্জমেন্টটা করে তুমি আসলে ফেজ শিফট থেকে দূর করছো। যেহেতু বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলছে যে ফেজ শিফট হতে পারবে না, তুমি ওই যে আরসি ব্রাঞ্চ ইউজ করে ফেজ শিফট থেকে আবার জিরো করছো, সেজন্য এটার নাম ফেজ শিফট অসিলেটর। এবং ওই যে কলপিট বা হার্টলে যে অসিলেটর ওইগুলিও বেসিক্যালি ফেজ শিফট অসিলেটরের মতোই, কারণ ওখানে কিন্তু ওই আরসি ব্রাঞ্চ ইউজ করো তুমি ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ শিফট থেকে দূর করছো, বুঝতে পেরেছো? জি স্যার। লাস্ট চারটা সার্কিটই সাইন ওয়েভ জেনারেট করে, আর ফার্স্টে যেটা দেখেছিলাম শুধু ওইটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা ওগুলো ইয়ে করে রেখো, নেক্সট দিন আমরা অ্যান্সার দিব।